অ্যারেঞ্জ ম্যারেজ ইজ নট স্ক্যারি অ্যাট অল। এবং আমি ঠান্ডা মরা মাছ নই, আমি বরফ খণ্ড। আই গট এ ওয়ার্ম অ্যান্ড জেন্টেল হ্যান্ড টু বি মেল্টেড। ওর পাগলামির মাথামুন্ডু বুঝতে অপারগ ওর বান্ধবীরা ইনশিরা কল কেটে ঘুরে দাঁড়াতে চমকায় দেখে মুইন উঠে গিয়েছে এবং ওকে ড্যাব ড্যাব করে দেখছে। ইনশিরা চোখ রাখতে পারে না পুরুষটির চোখে, কেমন অসহ্যই অনুভূতি, লজ্জা। তাকালোই না মুইনের দিকে। ওর উদম শরীরটা ইনশিরাকে লজ্জায় দিয়ে মেরে ফেলতে চাইছে। মুইনের অবাক বিস্মিত ঘোর লাগা দৃষ্টি পা থেকে মাথা দেখতে লাগলো ইনশিরাকে। শ্যামলা তনু ঢেকেছে মুইনের শার্টে। আলাদা এই নিগুড় সৌন্দর্য খুব কাছে থেকে দেখা তৃষ্ণা পেল আবারও ফরাজির। বাইরে ঝমঝম বৃষ্টির আওয়াজ মুইনের হৃদস্পন্দন ছাপিয়ে রাখতে পারে না। উঠে চলে আসে ইসির কাছে। কোনো কথা হয় না, মুইন কিছু বলে না। এবার বড্ড বেপরোয়া হয়ে ওকে পাজাগুলো করে তুলে বিছানার দিকে পা বাড়ায়। ইনশিরা মুখের উপর পড়ছে ওর উষ্ণ শ্বাস। আর মোহগ্রস্তের ন্যায় ইসি তার স্বামীকেই দেখে। আবারও যখন ইনশিরা বুঝলো অসহায় একটা লোক তার কাছে স্বস্তির আবদার করছে, বড্ড আকুলতার সাথে ইনশিরা অস্ফুটে বলল, এখন এটা আবার কি হচ্ছে ফরাজি? আধিপত্য বিস্তার করছি। চূড়ান্ত সংবেদনশীল স্পর্শগুলি মাখিয়ে দিতে দিতে মুইন ধৈর্য নিয়ে জবাব দেয়। কেন? ইনশিরা অবুঝাজ। সে শুধু উত্তরগুলো শুনতেই প্রশ্ন করে বারবার। তোমার স্বামী বলে। মুইনের দৃঢ় জবাব। বেচারা স্বস্তি পেতে মরিয়া ইসি আজ উদার। বেচারার মন ভাঙে না। আজ এই বেচারার মন ভাঙলে ইসির পাপ হবে, ঘোর পাপ। আরও একবার যখন দুজনে ভালোবাসার চাদরে দুজনকে মুড়িয়ে দিল, ইসি বড্ড অনুরাগে তার স্বামীর গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, এই ফরাজি, আমি তোমাকে তুমি করে বলি? আমার না আপনি আগেতে পোষাচ্ছে না। বেলা করে ঘুমানোর অভ্যাস ওদের কারণে মাঝে মাঝে অনিয়ম যদিও হয়, তবু 9টা পেরোতে দেওয়া হয় না। তবে আজ কাটায় কাটায় ঘড়িতে যখন দুপুর 11:15 তখন মস্তিষ্ক সজাগ হতে থাকলো ধীরে ধীরে। মুইন চোখ মেলল। ওদের রুমের জানালাটা বিশালাকার। সাদা পর্দাটা বাতাসের সাথে চুক্তি করে এলোমেলো হয়ে বাইরের সবটুকু উষ্ণ রোদ ঘরে ঢুকিয়ে দিতে চাইছে। রোদের তাপ প্রখর। মুইনের শ্যামলা নগ্ন পিঠ পুড়িয়ে দিচ্ছে। মুইন কি করলো? ঘুমন্ত ইসিকে দুহাতে আগলে নিয়ে রোদ থেকে আড়াল করে নিজেকে আরেকটু পোড়াতে থাকলো। নির্নিমেষ দেখতে থাকলো ইসির মেদুর গালটাকে। ঘুমন্ত ফোলা ফোলা রক্তিম গাল দুটোকে কি উপমা দেওয়া যায়? সূর্যটা বড্ড জ্বালাতে চাইছে মেয়েটাকে। না না, উপমা না, একটা কবিতা পড়ে ফেলা যায়। Busy old fool, unruly son, why dost thou thus throw windows and throw curtains, call on us? Must to thy motions lovers, seasons run, saucy pedantic rich, go chide, late schoolboys and sour prentices, go to tell court huntsmen that the king will ride. Call country urns to harvest offices, love all alike. No season knows, nor clime, nor hours, days, months, which are the rags of time. পিটপিট করে তাকাতে চাইছে ইনশিরা। মুইন হাসলো, স্মিত হাসি। ঘুম ঘুম চোখে তখন ইনশিরার মনে হলো এমন সুন্দর হাসি সে কখনো দেখেনি, কখনো না। ওর কপালে ঠোঁট বোলালো মুইন। পরম আদরে আরেকটু কাছে নিয়ে কানের কাছে মুখ নিয়ে হাসকিশোর খাদে নামিয়ে বলল, গুড মর্নিং। ইনশিরা তখনও চোখ পিটপিট করছে। তার ঘুম ভাঙছে না। কেমন মাতাল করা ঘুম এটা। এত সহজে বিছানা ছাড়তে পারবে বলে মনে হচ্ছে না। দু চোখের পাতা ভারী হয়ে যায়। দু চোখ বন্ধ করে নেয়। আবারও ঘুমিয়ে পড়তে চায় মেয়েটি। মুইন আর ঘাটায় না মেয়েটাকে। ক্লান্ত লাগছে বেচারিকে। ঘুমটা খুব সিরিয়াস বোঝা যাচ্ছে। উত্তপ্ত রক্তিম ফোলা ফোলা গাল দুটোতে টপাটপ দুটো চুমু খায় মুইন। তন্দ্রাচ্ছন্ন ইনশিরা এতেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার আসলে ঘুমে মাতাল মাতাল অবস্থা। মুইন ওকে ছাড়লো। উঠে জানালার কাজ টেনে পর্দাগুলো ভালো করে টেনে এসি অন করে দিল। গোটা কামরা অগোছালো লাগছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্রাইম থ্রিলার বই, কফির মগ, ইনশিরার শাড়িটা। মুইন আড়মোড়া ভেঙে সেসব উঠিয়ে স্বস্থানে রেখে ঘড়িতে সময় দেখে বেলা 12টার কাছাকাছি। সাবান নিয়ে বেরিয়ে দেখলো ইনশিরা তখনও বেহুশের মতো ঘুমাচ্ছে। মুইন একপেশে হেসে ওকে কিছুক্ষণ দেখে ঝুমঝুমির মাকে কল করে। ঝুমঝুমির মা সকালে এলো না। ফোন করে মুইন জানতে পারে দুপুর এবং বিকালেও ঝুমঝুমির মা আসতে পারবে না, তার সর্দি জ্বর। একটা লম্বা শ্বাস ফেলে মুইন তৎপর হয়। তোয়ালে দিয়ে মাথাটা ভালো করে মুছে হন্তদন্ত হয়ে চলে যায় কিচেনে। এত বেলাতে মুইন সকালের নাস্তা বানাবে নাকি দুপুরের লাঞ্চ? কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো। তারপর ফ্রিজ থেকে চিকেন বের করে ভিজিয়ে চিকন বাসমতি চালের ভাত আর চিলি চিকেন রেঁধে গা থেকে কিচেন অ্যাপ্রনটা খুলে মুইন রুমের দিকে এগিয়ে যায়। ফোনটা অবিরত বেজে চলেছে সেই তখন থেকে। গিয়ে দেখলো ইহানের ফোন কল। রিসিভ করতে ইহান বলল, ইসি কোথায়? ও ফোন ধরছে না কেন? ঘুমাচ্ছে। অবাক ইহান বলল,
এত বেলা করে ঘুমাচ্ছে কেন? এখন তো 12:47 বাজছে। শরীর খারাপ না তো? মঈন চুপ করে আছে, কোনো জবাব দিতে পারল না। সম্বন্ধীকে বলবে। মঈন মনে মনে ভাবতে লাগলো ইহানের কথা। তার চাচা শ্বশুর আর শ্বশুরকে বলে এই 31 বছর বয়সী আর্মিম্যানকে বিয়ে করিয়ে দিতে হবে, নয়তো বোনের চিন্তায় এভাবে অস্থির হয়ে থাকবে সারাদিন। উল্টাপাল্টা প্রশ্ন করে মঈনের ঘাম ছুটিয়ে দিবে। ওপাশে ইহানের হাত থেকে ফোনটা আলো কেড়ে নিয়ে মঈনকে বলে, এখনো ঘুমাচ্ছে? কাল ভিজেছিল ও, তাই না? আবার জ্বর বাঁধিয়েছে। সামিন ততক্ষণে আলোর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মঈনকে বলে, সর্দি হয়েছে মানে? তুমি ঠিক আছো? জি বাবা। ভদ্র ছেলের মতো জবাব দিল মঈন। ওপাশ থেকে তখন পরি বলে, এটা ঠিক না, মেয়েটা 2 দিন পর জ্বরে পড়ে। মুইন, তুমি ওকে আমার চেম্বারে নিয়ে এসো বাবা, 4টায় 2টো টেস্ট করাতে হবে। মুইন কি জবাব দেবে ভাবতে লাগলো। এ বাড়ির একটা লোকও কেউ কারো থেকে কম না। অতঃপর কিছু পল বাদে বলল, সর্দি হয়েছে সামান্য, টেনশনের কিছু নেই, ওষুধ দিয়ে দেব। আচ্ছা দিও। আর শোনো ইরফান, আজ ইসির সাথে কথা বলবে। ঘুম থেকে উঠলে ইসিকে বলবে এটা, আর রাতে তোমরা এখানে খাবে। আজ বুঝতে পারলে? জি। বিনয় উত্তরটা দিয়ে মুইন কল কাটলো। ফোনটা রেখে তাকায় ইনশিরার দিকে। মুইনের শার্টটা গায়ে জড়িয়ে এলোমেলো চুলে ঘুমাচ্ছে হুঁশ হারিয়ে, হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো। একটা অমায়িক হাসি হেসে মুইন এগিয়ে যায় ওর কাছে। তারপর ধীরে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে নম্র স্বরে ডাকে, মিসেস ফরাজি। কপাল কোচকালো ইসি। সে সজ্ঞানেই আছে। মিনিট 5 হলো ঘুম ভেঙেছে। মুইনের কথার জবাবে বিড়াল ছানার মিমিউ ধ্বনির মতো অস্ফুটে বলল, কটা বাজে? 1:12। আশেপাশের একটা মসজিদে আজান হলো জোহরের। ইনশিরা আর দেরি না করে হাই তুলতে তুলতে উঠে বসলো। চোখ মেলে তাকাচ্ছেই না, চোখের পাতা বুঝিয়েই বলল। আমি তাকাতে পারছি না। উঠে দাঁড়ায় মঈন। এলোমেলো বালিশ, বিছানার চাদর ঠিকঠাক করতে করতে জবাব দেয়, খেয়ে ঘুমাও। ধীরে ধীরে উঠছে ইনশিরা, কিন্তু তার অবস্থা কাহিল। চোখের পাতা মেলে দুপা হাঁটবে, সেটুকু পারছে না। হঠাৎ ঢুলে পড়ে যেতে নিলে মুইন এসে ধরল ওকে। ওর অবস্থা দেখে মুইন হাসতেও পারছে না। এত ঘুম কোথা থেকে এলো কে জানে। ইনশিরা মুইনের বাহুতে মাথা ঠেকিয়েও ঘুমাতে যেতে চায়। মুইনের বুকে মাথা ঠেকিয়ে রেখে হাই তুলতে তুলতে বলল, আর একটু ঘুমাই। মুইন শুনল না, বলল, না খেয়ে তারপর? দু হাতে কোলে তুলে নিল মেয়েটাকে। এইবার ইসির টনক নড়ল। ঘুম ছুটিয়ে চোখ বড় বড় করে দেখল মুইনকে। মুইন এগিয়ে যাচ্ছে ওয়াশরুমের দিকে। ইসি বলল, কি হচ্ছে? ওয়াশরুমের সামনে ওকে নামিয়ে দাঁড় করিয়ে দিল মুইন। হাতে এনে দিল ওর টয়লেট ড্রেস। মৃদু ধাক্কা দিয়ে ওকে ভেতরে পাঠিয়ে দিয়ে চলে গেল টেবিল সেট করতে। শাওয়ার নিয়ে সম্পূর্ণ ফ্রেশন আপ হয়ে ইসি বেরিয়ে দেখল মুইন দরজার বাইরে দাঁড়িয়ে আছে টান টান হয়ে। ইসি কিছু বুঝে ওঠার আগেই তাকে আবারও পাজাগোলা করে তুলে নিল মুইন। ইসি বেচারি মিনিটে মিনিটে চমকাচ্ছে লোকটার অতিরঞ্জিত আহ্লাদ দেখে। পড়ে যেতে নিলে জড়িয়ে ধরল মুইনের গলা, নাক সিটকিয়ে বলল, নামিয়ে দাও। মুইন শুনছেই না। ইনশিরা সম্মোহিত দৃষ্টি ওর গলার অ্যাডামস অ্যাপেলে নিবদ্ধ। পরপর দৃষ্টি সরিয়ে রাগি রাগি ভাব করে বলল, নামিয়ে দাও, বাড়াবাড়ি করছো। মুইন থামছে না। তবে ইসির কপালে কপাল থেকে ইসির কথার জবাবে বলল, ইটস ওর্থ ইট মাই কুইন। চিত্ত পুলকিত হয় ইসির। একরাশ শিহরণ উথাল পাতাল হয়ে ছড়িয়ে পড়ে ধমনীতে। আবেগে আপ্লুত হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে। মুইন ওকে নামিয়ে দিল, যখন চেয়ারে বসিয়ে দিল। খেতে খেতে লজ্জিত হয়ে হাসলো। ইসি বলল, তুমি রেঁধেছো? হ্যাঁ, কেন? না, এমনি। উসখুস করছিল। মুইন ওকে দেখে বলে, কি হলো? তোমার অফিস? 2 দিন ছুটি দেয়া হয়েছে আমাকে সবটা গোছাতে। এই 2 দিন কি করব? কি করব? সংসার গোছাবো আর তোমাকে টুকটাক অনেক কিছু শেখাবো। খেতে খেতে চোখ তুলে তাকায় ইসি বলে, কি শেখাবে? রান্না? না, রাতে রাতে হঠাৎ মুড সুইং হয়ে গেলে কিভাবে চুলা অফ করে রুমে গিয়ে ঘুমাতে হয় সেটা। ইনশিরা হেসে ফেলে। মুইনও হাসছে। খাওয়া শেষ করে উঠল দুজন। ইনশিরা মুইনকে আর কোনো কাজ করতে না দিয়ে এটো প্লেটগুলো নিয়ে নিজেই গেল সিঙ্কের কাছে। ধুয়ে মুছে সব সাফ করতে গিয়ে হঠাৎ টের পেল তার কোমরে আবারও সেই কঠিন দুটো হাত। কাঁধের কাছে শক্ত কঠিন গালের ছোঁয়া। ইনশিরা কিছু বলার আগে মুইনোর হাত দুটো ধুয়ে দিল। ওর কোমর চেপে ধরে মুইনোকে উঠিয়ে দিল পাশের লোয়ার কেবিনেটে। ইনশিরা আশ্চর্য হয়ে দেখছে শুধু। বাকি কাজটুকু মুইন করে দেয়। হাত ধুয়ে নিতেই ইনশিরা বলল, কি বাড়াবাড়ি? আমি করে নিতাম তো, এখন বেশি বেশি করছো। হাসলো মুইন। ইনশিরা এমনভাবে হাসতে দেখেনি মুইনকে কখনো। মুইন আবারও ইসির কপালে কপাল ঠেকালো। ডান গালটা আলতো করে টিপে দিয়ে বলল, আই সেইড না ইটস ওর্থ ইট বউ। ইনশিরা চুপ করে গেল তখনই।
সেদিন দুপুরে মুইন তাকে আগলে মুড়িয়ে নেয় নিজের বুকে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটু আবেগী হয়ে কটা চুমুও খায়। ইনশিরা শুধু চোখ বুজে আপ্লুত হতে থাকে। কলিং বেল বেজে ওঠে হঠাৎ। বউকে ছেড়ে মুইনকে দরজা খুলে দেখে 7তলা 2 ইউনিটের আন্টি এসেছে। তার সাথে মুইন ইনশিরার রাতে আলাপ হয়েছে। ভদ্রমহিলা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। মুইন ইনশিরাকে এক বাটি শাহী টুকরা দিতে এলেন। তাকে বসতে বললেও বসেননি। দরজা আটকে মুইন আবারও ইসির কাছে যায়। আবারও বউকে আগলে নিয়ে ধীরে ধীরে বলে, কোথায় ছিলাম? ইনশিরা পাগল লোকটাকে দুহাতে ধাক্কা মেরে বলে, তোমার কথা জানি না, আমি তো পালাচ্ছিলাম। দেয়ালে বাড়ি খায় মুইন। ইনশিরা ছুটতে ছুটতে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মুইন হতভম্ব চোখে সেদিকে তাকিয়ে থেকে হেসে ফেলে। তারপর টেবিল থেকে ফোনটার ওয়ালেটটা তুলে নিয়ে পকেটে ভরতে ভরতে চেঁচিয়ে বলে, সুপার শপে যাচ্ছি, কিছু লাগলে বলো, কি আনবো? দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল ইনশিরা। চেঁচিয়ে বলল, যা ইচ্ছে, শুধু অসহায়ত্ব নিয়ে এসো না প্লিজ। ঠোঁট টিপে হেসে মুইন দরজা লক করে দিয়ে চলে যায়। ইনশিরা ছুটে এসে বিছানায় শয়। হাসছে এসে একা একা। নিজের বেহাল দশা দেখে নিজেই অবাক। কিছুক্ষণ পর নিজের গা থেকে ঘ্রাণ নেই। দেখে সে আর সে নেই। তার স্বকীয় ঘ্রাণটাও হারিয়ে ফেলেছে। সারা গায়ে লোকটার ঘ্রাণ মেখে আছে। হাসছে ইনশিরা, সদ্য প্রেমে পড়া সপ্তদশী মেয়ের মতো আপ্লুত হয়ে হাসছে। কিছুক্ষণ শুয়ে থেকে সে উঠে বসে। ইরফানের কথা মনে পড়েছে হঠাৎ। দ্রুত ফোনটা তুলে নিয়ে সে সময় দেখে দুপুর 3টা। দেরি না করে হোপের নাম্বারটা ডায়াল করে সে। কর্তৃপক্ষ ফোন নিয়ে ছুটে যায় ইরফান মির্জার কাছে। শ্যামবর্ণের গম্ভীর সুদর্শন মুখ দৃষ্টিতে কৌতূহলী ভাব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বোনকে। ইনশিরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছে ভাইয়ের দিকে। ইরফান আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তো কেমন লাগছে? কেন কেমন লাগছে? অসুস্থ লাগছে। মনে হচ্ছে বহুদিন ধরে তোর স্বামী তোকে কিচ্ছু খেতে দেয়নি। হাসলো ইনশিরা। ওর সে হাসিও ইরফানের কাছে কেমন দুর্বল ঠেকে। ইরফান এবার সিরিয়াস ভঙ্গিতে বলে, এখন বল, কটেজ পড়ানোর ঘটনা নিয়ে ভাইয়া তোকে কথা শুনিয়েছে কেন? টিপিক্যাল হাজব্যান্ডের মতো বকেছে তোর দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে। ইনশিরা অবাক হয়ে বলে, এসব কেমন কথা? নো নো, অ্যান্সার মি। এমন কিছু করেছে? নয়তো তো কেমন লাগবে কেন? ঘুম আসছে মনে হচ্ছে। মনে মনে না হয়েছে তোদের? দাদানকে বলবো মইন ভাইয়ের সাথে বসতে? ইনশিরা কপাল চাপড়াচ্ছে মনে মনে। তার ভাইগুলো, তার পরিবারের সদস্যগুলো এত পাগল? ইরফানের মুখভঙ্গি গম্ভীর। সে উত্তরটা জানতে চাইছে। ইনশিরা বলে, ট্রাস্ট মি, ইরুও এমন কিছুই করেনি। ইরফান বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। পরপর চোখ জোড়া শুরু করে হেসে বলে, বাপরে, উনি থেকে ও, তোর কি উন্নতি হয়েছে? দৃষ্টি নত করে লাজুক হাসি আসে ইনশিরা। ইরফান বিছানার হেড সাইডে হেলান দিয়ে বসে বোনের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলল, সংসার করছিস না রে এসে? ভাইয়ের কথার জবাবে উপর নিচে মাথা ঝাঁকায় ইনশিরা। বোনের স্নিগ্ধ মুখটা মন ভরে দেখে নিয়ে ইরফান বলল, সুখী হও। খানিক বাদে ইরফান ফুরফুরে মেজাজে ফিরে গিয়ে ফাজলামি সুরে বলে, এবার ফটাফট আমাকে 5-6টা ভাগ্নে ভাগ্নে দিয়ে দিস। আই কান্ট ওয়েট ভাই। এসে রেসে ওদের আমি সারাদিন জাস্ট চটকাবো হাত দিয়ে। এতগুলো দিয়ে কি করবি? পালবে কি? তোরা মানুষ করবি? হ্যাঁ, 3টাকে আমার মতো বানাবো। 3টাকে ভদ্রলোক ইহান তাজহারের মতো। একেবারে মামুদের লাডলা হবে ওরা, দেখিস। ইনশিরা হাসে। কিছুক্ষণ হেসে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তুই ইনুকে কল করিস না কেন? জানিস তো ও কত নরম। বেচারি এটা নিয়ে মন খারাপ করে ভীষণ। অস্বস্তি হয় খুব। ভেবলিতে সারাদিন ওর বরের কোলে বসে থাকে কিনা। ওকে বলিস ওর বরের কোল থেকে নেবে, দূরে গিয়ে আমাকে কল করতে, আমি কথা বলবো। ইনশিরা হাসছে। ইরফান বলে, ওকে বলিস ও যতটা আমাকে মিস করে ওর মেজো দাদান তার 100 গুণ মিস করে সেটা পুষিয়ে দেয়। ভাইয়ের সাথে কথা ফুরায় না ইসির। এই এক বান্দার সাথে আড্ডা দিতে বসলে কথা ফুরাতেই চায় না। অথচ সময় খুব কম হাতে। শেষটায় ইনশিরা বলে, আর মাত্র কদিন আছে, ফিরে অফিসে বসবি। রেজাল্ট দিলে আমিও অফিসে বসবো। পাপা আর মেঝো বাবাকে ছুটি দিয়ে দিব। তারপর দাদানকে বিয়ে করিয়ে তোর জন্যও বউ আনবো। আমার 2 ভাইয়ের বউ আমি খুব যত্ন নিয়ে বাঁচবো। আমার জন্য বউ আনবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানছি 4 বিয়ে চাইজ, কিন্তু তোর অ্যাক্সিডেন্টাল ভাবে পারমিশন দেবে? আমি তালাক দিইনি কিন্তু। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠে ভাইকে ধমক দেয় ইনশিরা। ইরু, কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ইনশিরা। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসে। ইনশিরা রেগে চেঁচিয়ে বলে, ওই চ্যাপ্টারটা নিয়ে কোনো মজাও করবি না তুই। এই নিজের ভালো বুঝিস না তুই? গর্ধব, এত নির্লজ্জ কেন তুই? ভীষণ রেগেছে ইনশিরা, ভীষণ। ইরফান বোনকে শান্ত করতে উচ্চ শব্দে হেসে ফেলে। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে বলে, কুল ভাই কুল, মজা করেছে, শান্ত হ। আই হ্যাভ নো ফিলিংস ফর হার, ট্রাস্ট মি।
প্রতিশোধের অনুভূতিও নেই বোকা। ঠান্ডা হও। আমি কি আহম্মক? দেখ আমাকে, আমাকে দেখে আহম্মক মনে হচ্ছে? আমি আবার ওসব করব? আরে মেয়েটার নামটাই তো ভুলে গেছে। কি যেন নাম? প্রণতি, প্রমিলা, পুবালি, পলিশি। আরে ধুর, বাদ দে। যা, ঠান্ডা হওয়া পা। আজকে ওজন মেপে দেখেছে 71 কেজি, অথচ দুদিন আগেও টানা টানা 70 ছিল। ইনায়া হতাশ, ভীষণ হতাশ। গত 1 মাস ধরে করতে থাকা পরিশ্রম তার জলে চলে গিয়েছে পুরো। কমে তো নি, উল্টো 1 কেজি বেড়ে ইনায়ার চর্বি কমানোর স্পৃহা নিভিয়ে দিল। ছোট থেকে মির্জাবাড়ির এই মেয়েটার স্বাস্থ্যজনিত সমস্যা ছিল, বলা যায় মায়ের পেট থেকেই নিয়েই বেরিয়েছে সব। তারপর থেকে ছোট থেকেই জাঙ্ক ফুড খাওয়ার ঝোঁকটা কমাতে পারেনি বড়রা শত চেষ্টা করেও। তাই আজ ইনুর এই হাল। ইদানিং প্রীতমের পাশে নিজেকে বড্ড বেমানান লাগে, মন ছোট হয় খুব যখন ওই সুস্বাস্থ্যের অধিকারী লোকটা তাকে আদর দিয়ে ছয়। আয়নার সামনে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রীতম এগিয়ে যায়, ওর কোমর পেঁচিয়ে ধরে ফোলা ফোলা গাল দুটোতে নাক ঘষে বলে, কি টেনশন কি দাঁড় করে এনে করা হচ্ছে? একটু স্লিম হতে চাই। কাঁদো কাঁদো মুখ করে বলে ইনায়া। প্রীতম মেয়েটাকে রাগাতে পারে না, শুধু কাছে টেনে নিয়ে বলে, আমি তো চাই না, আমি সেই ইনায়াকে চাই যে ইনায়াকে আমি ভালোবেসেছি, পুষলিয়ে বিয়ে করেছি। সেলিম ইনায়াকে দিয়ে আমি কি করব? ইনায়া নিশ্চুপ। প্রীতম ওর খোলা চুলগুলো একটা ক্ল্যাচারে আটকে দিতে দিতে বলে, যাও গিয়ে পড়তে বসো, এত ফাঁকিবাজি হয়েছ। কলিং বেল বেজে ওঠে। বাড়িতে কেবল প্রণমী, প্রীতম আর ইনু। প্রেরণা রেস্তোরাঁয়, মিস জেনি শুদ্ধকে নিয়ে স্কুলে গিয়েছে। গিয়ে দরজা খুলে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকে ইনায়া। ইসমাম মিষ্টির প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। পাপাকে দেখে দু চোখ ভিজে ওঠে মেয়েটার। পাপা তার এখানে আসেই না খুব একটা, অথচ সে শোনে প্রায় ইশিয়াপুর ওখানে যায়। আজ হঠাৎ কি মনে করে এসেছে ইনায়া জানে না। সে শুধু সুযোগটা লুফে নিয়ে পাপার বুকে ঝাঁপিয়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে ইসমাম মেয়ের মাথায় একটা হাত রেখে বলে, ভেতরে তো ঢুকতে দাও। প্রীতম বেরিয়ে শ্বশুরের মুখোমুখি হতে সালাম দিল। বিনিময়ে সালামের জবাব পেল কর্কশ কণ্ঠে। প্রীতম এমনটাই আশা করেছে। ইসমাম ওদের সাথে যতখানি আন্তরিকতা দেখালো তার চেয়েও বেশি দেখালো প্রণমীর সাথে। মেয়েটিকেও বাড়ির বড়রা আদর করে খুব। মাথায় হাত বুলিয়ে ইসমাম জানতে চায়। প্রণমীর গলার অবস্থা বেহাল, এমত অবস্থায় গান গাওয়া সম্ভব নয়, তাই সে যায়নি আজ। ইনায়াকে উদ্দেশ্য করে প্রণমী বলে, ভাবি আঙ্কেলের জন্য শরবত নিয়ে এসো। ইসমাম হেসে মেয়েটিকে টেনে আবারও পাশে বসিয়ে মাথায় হাত বুলায়। কি মিষ্টি একটা মেয়ে, এতটুকু কমতি আল্লাহ দেয়নি মেয়েটার স্বভাবে, অথচ চোখ দুটো। তার উপর শুনেছিল মানসিক সমস্যা হয় মাঝে মাঝে, বড্ড মায়ায় লাগে দেখলে এই মেয়েকে। ইসমাম ইনুকে বলে, আমাদের সবার জন্য শরবত নিয়ে এসো, যাও। তড়িতে মাথা নেড়ে ছুটে যায় কিচেনে। প্রীতম দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে শ্বশুরের দিকে। সে বুঝতে চাইছে তার শ্বশুরের মতিগতি, কিন্তু পারছে না। শরবত খেতে খেতে ইসমাম প্রণমীর সাথে গল্প করে। তার পড়াশোনার কথা শুনে ইসমাম কিভাবে প্রণমী নিজের পড়াশোনা শেষ করেছে সেসব জানতে চায়। প্রণমীর এই লোকগুলোকে খারাপ লাগে না, এদের কণ্ঠে প্রণমী দরদ খুঁজে পায়। তাই বরাবর এদের সম্মানের সহিত ট্রিট করে সে। আপু বলেছে, একজনের অন্যায়ের জন্য কখনো অন্য লোককে কষ্ট দেয়া, তার সাথে খারাপ ব্যবহার করা উচিত না। প্রীতম একটা শার্ট চাপিয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে তাড়াহুড়ো লাগিয়ে ইনুকে ডেকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।